লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের গণিতের থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলটা। দেখো আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলটা করেছিলাম, এখন আমরা করব 4 নম্বর স্কুলটা। 4 নম্বর স্কুলটা দেখো 152 নম্বর পেজ, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। 4 নম্বর স্কুলটার নাম হচ্ছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। তো চলো কথা না বাড়িয়ে এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সলভ করে ফেলি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ একের দাগে 10টা প্রশ্ন দিয়েছে, 10 নম্বরে ছোট প্রশ্ন। তাই ছোট প্রশ্নগুলো আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো, যদি করা হয় করিয়ে দেবো, কিন্তু ছোট প্রশ্ন আমি বইতে করছি এবং বড় প্রশ্নগুলো পরে আমি খাতায় করেছি সেগুলো দেখাবো। প্রথম প্রশ্ন বলছে 9-এর 7 একটি কি ভগ্নাংশ। তো তোমরা প্রত্যেকে জানো, যদি ওপরে কোনো বড় সংখ্যা এবং নিচে যদি ছোট সংখ্যা থাকে সেটাকে কি ভগ্নাংশ বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আর ওপরে ছোট নিচে বড় অর্থাৎ লব যদি ছোট হর যদি বড় হয় সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে উপরে যেহেতু বড় লব এবং হর যেহেতু ছোট, এটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। পরের প্রশ্ন দেখো একের দাগের খটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কোনটা? তোমরা প্রত্যেকে জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। পরের প্রশ্ন বলছে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও। এখানে দেখো তিনটির মান দিয়েছে 0.005, 0.05, 0.5। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এর যদি দশমিক তুলি নিচে কত হবে বলো তো? 1000। এর যদি দশমিক তুলি নিচে কত হবে? 100। এর দশমিক তুলি হবে 10। মনে রাখবি ওপরে কিন্তু লব সবগুলোই একই, আর নিচের হর যার সবচেয়ে বড় সে হবে ছোট। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট, এ হচ্ছে মেজো, তাই না? এ হচ্ছে মেজো আর এ হচ্ছে বড়, সবচেয়ে বড়, কারণ যার হর সবচেয়ে ছোট হয় সেই হয় বড়। তাহলে এখানে কি বলেছে? ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কোনটা? এইটা, তাই না? তাহলে আমরা বলতে পারি এইটা সবচেয়ে ছোট, তারপর ছোট এইটা, তারপরে একদম তারপরে বড় এইটা, তারপরে একদম বড় হচ্ছে এইটা। তো এখানে 8 দাগের অপশনটা হবে সঠিক। শঙ্কুর শীর্ষবিন্দু কয়টি? শঙ্কুর একটাই শীর্ষবিন্দু। শঙ্কু কোনটা বলো তো? না তোমরা যখন বিয়ের সময় বরের টোপর দেখেছো, তার মাথায় যে চূড়াটা থাকে এটাই হচ্ছে তার শীর্ষবিন্দু, এটাই হচ্ছে শঙ্কুর শীর্ষবিন্দু। পরের প্রশ্ন, ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো তোমরা যদি একটা ঘড়ি আঁকো তাহলে দেখতে পাবে এখানে 3টের ঘর, তাই না? এখানে 12টা, 1টা, 2টো, 3টে। এই 3টে বাজা মানে কি? ঘন্টার কাঁটা 3টের ঘরে আর মিনিটের কাঁটা 12টার ঘরে। তাহলে এটা কত ডিগ্রি কোণ? সমকোণ, অর্থাৎ কত? 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি, অর্থাৎ হর্ষই থাকে অপশনটা সঠিক। এখানে একটা বক্স দিয়েছে, সেই বক্সের মধ্যে দুটোতে শ্যাডো দেওয়া আছে আর বাদ বাকিগুলো ফাঁকা। তো বলছে কত অংশ রং করা আছে। তাহলে দেখো টোটাল বক্সটা কত আছে, কটা বক্স আছে গুনবো? 2, 4, 6, 8টা বক্স আছে। রং করা কটা আছে? দুটোই আছে, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি 2-এর 8 অংশ, বা কাটাকাটি করলে দেখো 1/4 বলতে পারি 1-এর 4 অংশ। তাহলে এখানে যেহেতু 1-এর 4 অপশনটা নেই, 2-এর 8 আছে, তাহলে এই দীর্ঘই দাগে অপশনটা হবে সঠিক। বুঝতে পারছো? দীর্ঘই দাগে অপশনটা হবে সঠিক। পরে প্রশ্ন, 2.1-3 মিশ্র ভগ্নাংশটি ভাঙলে কি পাবো? দেখো এর সঙ্গে গুণ হয়ে 1 যোগ হবে, তাই না? তাহলে 3 দুগুণে 6, 1-এ 7-এর 3, তাই তো? 2 গুণিতক 3 যোগ 1 সমান 7-এর 3। পরের প্রশ্ন, 0.1 টাকা সমান কত পয়সা? এখানে দেখো না 0.1 টাকা, টাকাকে পয়সায় নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয় টাকাকে পয়সায়। তাহলে দেখো দুটো শূন্য, তাহলে দুটো দশমিক দুটো সংখ্যার পর একটা সংখ্যা, দুটো সংখ্যার পর, তাহলে কত হবে? এত টাকা সমান কত পয়সা? না 10 পয়সা। কত পয়সা? এটা আছে 10 পয়সা। কত পয়সা? 10 পয়সা। এখানে কোনটা 10 পয়সা আছে? দেখো 10 পয়সা। সূক্ষ্মকোণ কোনটা? দেখো আমরা জানি যে 90 থেকে ছোট কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এর মধ্যে সবচেয়ে 90 থেকে ছোট হচ্ছে 45 ডিগ্রি কোণটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর বাদ বাকিগুলো স্থূলকোণ আছে, তাই না? সমকোণ আছে। একটি ফুল দিয়েছে সমান 10, তাহলে এই 2.5টা ফুল সমান কত? তাহলে একটি ফুল যদি 10 হয়, দুটোর জন্য 10 10 20 আর একটা হাফ 5, তাহলে 25। তাহলে হর্ষই দাগে অপশনটা হবে কত? না 25। টয়ের দাগটা পূজা 10টি, তনুশ্রী 3টি, শুভদীপ 7টি মালা গেঁথেছে। সবাই মোট কটি মালা গাঁথলো হিসাব করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। মোট মানে কি? যোগ। তাহলে এরা 3জন মিলে কটা মালা গেঁথেছে? 10 3 13 7 20, টোটাল 20টা। এটা কি করে পাচ্ছি? যোগ করে। তাহলে অপশনটা কি হবে? না যোগই হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরেরটা। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো আমরা করব। 2-এর দাগের কি বলেছে দেখো না 10 পূর্ণ 750/1000 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা কি পাবো?
তো দেখো এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি কি বলেছে না 10⁻750/1000, তাহলে 10 প্লাস আমরা লিখতে পারি 750/1000, ঠিক আছে পিঁপড়ে। তাহলে 10 প্লাস তিনটে শূন্য, তিনটের আগে দশমিক, তাহলে 1 2 3টে সংখ্যার আগে দশমিক, তাই না, তিনটে সংখ্যার আগে দশমিক, তাহলে অ্যান্সারটা কত 10.750। তাহলে অ্যান্সারটা এটা আছে 10.750। এরপর দেখো 2 দাগের ক্ষয়েরটা বলেছে যোগ করো 109 টাকা 2 পয়সা, 99 টাকা 77 পয়সা। তো দেখো আমরা যোগটা এখানে করেছি, খাতায় করে দিয়েছি 4 নম্বর স্কুল। তো এটা দেখো ভেঙেছিও, আগেরটা 2 দাগের কটটা ভেঙেছি, আর যোগটা দেখো 109 টাকা 2 পয়সা, 99 টাকা 77 পয়সা, এই দুটো যোগ করলে কত পাবো 79 পয়সা, আর 109 আর 99 যোগ করলে পাবো 208। তাহলে অ্যান্সারটা কত বেরো, নির্ণয় যোগফল 208 টাকা 79 পয়সা। বুঝতে পারছো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই। পরের গণিত, পরেরটা কি বলেছে দেখো, বিয়োগ করো 909.2 বিয়োগ 109.75। তো এই সংখ্যাটা আমরা বিয়োগ করলে কি পাবো দেখো 909.20 এবং 109.75। বিয়োগ করে দেখো এর থেকে ধার নিলে 5, 1 থাকবে 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে 8 থাকবে 800 থেকে 9 বাদ দিলে 9। তো এরকম বিয়োগ করলে কত পাচ্ছি 799.45। এখানে লিখবে অতএব নির্ণয় বিয়োগফল 799.45। ঠিক আছে, এটা কি দিয়েছে, এমনি দিয়েছে, কোনো টাকা পয়সা দেয়নি, এমনি রেখেছি। পরের প্রশ্ন ঘয়ের দাগেরটা দেখো, যেটা হয়েছে ঘয়ের দাগেরটা বের করবো। 1 ডজন অর্থাৎ 12টা, তাই তো 12টা ডিমের দাম 72 টাকা হলে 24টা ডিমের দাম কত? তাহলে তোমরা প্রত্যেকে জানো 1 ডজন বা 12টি ডিমের দাম কত 72 টাকা। তাহলে একটি ডিমের দাম কত, ঐকিক নিয়ম 72/12। 24টি ডিমের দাম কত 72/12 গুণিতক 24। তাহলে 12 6 72, 24 6 কত 144 টাকা। তাহলে এখানে লিখবে 24টি ডিমের দাম 144 টাকা। ঠিক আছে, 24টি ডিমের দাম 144 টাকা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ছয়ের দাগেরটা, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটারে ওই পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য সূত্র কি রুট অফ ক্ষেত্রফল, রুট অফ এইটা। এবারে কোন দুটো একই সংখ্যা গুণফল করলে এটা পাবো 32 গুণিতক 32। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি 32 মিটার। এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে ভাষাটা দিয়েছিলাম যে বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, অ্যান্সারটা কত হবে 32 মিটার। পরের গণিতটা দেখো কি বলেছে, যোগ করতে বলেছে 2 পূর্ণ 1 5, 1 পূর্ণ 7 15, 1 পূর্ণ 9 20। তো এর জন্য আমরা প্রথমে কি করব, এইটার পূর্ণটাকে ভাঙবো। তাহলে পূর্ণ ভাঙলে কত পাবো দেখো, 5 2 10 আগে 11/5, 15 একে 15 7 22/5, 20 একে 20 9 29/20। তো এখানে দেখো আমরা করেছি ভগ্নাংশের যোগ বিয়োগটা, পূর্ণ ভেঙেছি, দিয়ে হরগুলোকে লসাগু করতে হবে। তো আমরা সঠিক হরগুলো লসাগু করেছি, 5-এ দিয়েছি, 5 3 15 ছেড়ে 60 হচ্ছে লসাগুর অ্যান্সার। এখানে 60 বসবে, 11 5কে কত কত 5-এ 60, 12 5-এ 60, 15 4-এ 60, 20 3-এ 60। তো প্রত্যেকটা ভাগ করে দেখো উপরের সঙ্গে গুণ করেছি। তো এবারে দেখো 11 12 গুণ করলে 132, 22 4-এ 88, 29 3-এ কত 87। এবার দেখো যোগ করে কত পাচ্ছি 307/60। তো এটাকে যদি পূর্ণ করি কত 6 5 30, মানে 5 পূর্ণ 7 60, অর্থাৎ নির্ণয় যোগফল 5 পূর্ণ 7 60। ঠিক আছে, এইভাবে তোমরা করবে, ভাষা লিখবে অর্থাৎ নির্ণয় যোগফল 7 5 পূর্ণ 7 60। ওকে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা দিয়েছে, প্রস্থ দিয়েছে, দৈর্ঘ্য কত? তো আমরা জানি দেখো 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান পরিসীমা, তাই না? এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, সূত্রটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে দুইটাকে ওদিকে ভাগ করে দেবো, 80 হবে। তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 80, প্রস্থ 20 দিয়ে দিয়েছি, 20 লিখেছি। আচ্ছা 20টাকে ওপাশে পাঠালে বিয়োগ হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য সমান 80 বিয়োগ 20 সমান 60 মিটার। অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার 60 মিটার। ওকে, 60 মিটার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় দেয়। ঝয়ের দাগেটা, পরস্পর ছেদি সরলরেখা ও সমান্তরাল সরলরেখার মধ্যে পার্থক্য, চিত্র এঁকে পার্থক্য করো। তো দেখো আমরা এখানে করেছি যে পরস্পর ছেদি সরলরেখা এবং সমান্তরাল সরলরেখা। পরস্পর ছেদি মানে কি, তাকে ছেদ করবে, তাই তো, এরকম সরলরেখা। তো দেখো আমরা পরস্পর ছেদি সরলরেখা, দেখো দুটি সরলরেখা অবশ্যই ছেদ করবে, যা ও বিন্দু ছেদ করেছে, এ বি এবং সিডি সরলরেখা, আর কখনোই ছেদ করবে না, এটা পার্থক্য। আর চিত্র এঁকে দিয়েছি দেখো, এটা সমান্তরাল, এটা আছে পরস্পর ছেদি সরলরেখা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাস এইটুকু। পরের প্রশ্ন এবার দেখো ইয়রটা,
একটি আয়তঘনক বা সমকোণী চৌপলের বিভিন্ন দিতে বলেছে কি তল সংখ্যা, তলের প্রকৃতি, ধারের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, এগুলো বলতে বলেছে। তো আমরা দেখো করেছি কি না, ইয়রটা দেখো একটা আয়তঘনক তৈরি করেছি, তল সংখ্যা কত, 6টি তল থাকবে এবং তলের প্রকৃতি কি হবে, সমতল। তলটা কেমন হবে, সমতল। ধার সংখ্যা, এগুলো ধার, ঠিক আছে। ধার সংখ্যা কত হবে না, কটা ধার, 12টি ধার আছে। ধারের সংখ্যা কটা, 12টি। এবং শীর্ষবিন্দু মানে এই বিন্দুগুলো কটা আছে দেখবো, 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা। ধার কোনগুলো বলো তো, দেখো 1 2 3 4, তাই না, 5 6 7 8 9 10 11 12, ধারও 12টা আছে, এই জন্য ধারের সংখ্যা 12টা। তাহলে এটা হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় দেখো। না আমরা জানি দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা অঙ্কন করা যায়। দেখো দুটো বিন্দু, এটা দিয়ে কটা সরলরেখা অঙ্কন করা যায় না, একটাই সরলরেখা অঙ্কন করা যায়, একের বেশি অঙ্কন করা যায় না। এর পরের গণিতটা কি বলেছে দেখো, টয়ের দাগেরটা হয়ে গেছে, ঠয়েরটা কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটির নাম দাও এবং কোণটি কি প্রকৃতির কোণ আমরা লিখবো, ঠিক আছে। চাঁদার সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকতে বলেছে না, 130 ডিগ্রি। এর জন্য আমরা জ্যামিতি বক্স থেকে আগে চাঁদাটা নিই, সেখান থেকে আমরা কোণটাকে আঁকবো। তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে জ্যামিতি বক্স আছে, তো এই চাঁদার সাহায্যে আমরা কত ডিগ্রি কোণ আঁকবো আজকে না, 130 ডিগ্রি। ওকে, তো প্রথমে দেখো কিভাবে আঁকতে হবে। আমি পেনে করছি, তোমরা পেন্সিলে করবে, কারণ পেন্সিলটা আঁকলে এটা ভালো করে বোঝা যাবে না। তো প্রথমে যে কোনো একটা আকার টেনে নেবে, দিয়ে সেখানে একটা বিন্দু দেবে। এই বিন্দুটা এই জায়গাটায় বসাবে, এই যে এটা আছে এই জায়গাটায় বসাবে। তো বিন্দুটা বসালাম, এমন আকারের উপরে বসাবে যাতে আকারটাকে না দেখা যায়। ওকে, এবারে 130 ডিগ্রি কোথায় খুঁজবে দেখো, এই নিচের লাইনটা দেখতে হবে, এদিক দিয়ে 0 10 20 এরকম করে, যে 100 10 20 30, তাহলে এই 50, উপরে 50 আর নিচে হচ্ছে 130, ঠিক আছে। এইখানে দেবো, দিয়ে এখানে দাগটা টেনে দেবো, দিয়ে এটাকে লিখবো 130 ডিগ্রি কোণ বোঝানোর জন্য একটা গোল দিয়ে দেবো। নাম দেবো কি না, পি কিউ আর আর, ঠিক আছে। যেখানে অত লিখে দেবো। অতএব বইটা নিচে আছে, এবারে কি লিখবো এখানে দেখো, অতএব কোণ পি কিউ আর সমান 130 ডিগ্রি। এবারে কোণটি কি প্রকৃতির কোণ, প্রকৃতি, তাই তো। প্রকৃতি কি বলেছে, এটি কি কোণ, এটি স্থূল কোণ। কি কোণ, স্থূল কোণ। ওকে, এটা স্থূল কোণ। দেখো পরের দাগের গণিতটা আমরা করব। পরের দাগেরটা বড় গণিত দিয়েছে, 3-এর দাগের গণিতগুলো দেখো, এটা আমরা করব। তো দেখো 3-এর দাগের গণিতটা দেখো, 3-এর দাগের গণিতগুলো এক একটা বলেছে, রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছিল। প্রত্যেকটা তরমুজ তারা 60 টাকা দরে বিক্রি করেছে। প্রত্যেকটি তরমুজ তারা 40 টাকা দরে কিনেছিল। তাদের লাভের পরিমাণ ও তারা সমান ভাগে ভাগ করে নিল, তাহলে তারা প্রত্যেকে কত টাকা করে পেল হিসাব করে দেখলে। তো এখানে দেখো 40টি তরমুজ 25 টাকা দিয়ে, 25টি তরমুজ কিনেছে 40 টাকা দরে, তাই না, আর বিক্রি করেছে 60 টাকা দরে, ঠিক আছে। তাহলে দেখো 25টা তরমুজ 40 টাকা করে কিনেছিল, তাহলে কত টাকা হলো, মোট 1000 টাকা। আবার বিক্রি করেছে কত, 60 টাকা করে, তাই না, 60 টাকা করে, তাহলে গুণ করলে কত, 1500 টাকা। তাহলে লাভ কত হবে, এটা কিনেছিল 1000 টাকা দিয়ে, বিক্রি করেছে 1500 টাকা দিয়ে, লাভ কত পেল, 500 টাকা। অর্থাৎ কেউ যদি 25টা তরমুজ বিক্রি করলো, সে 500 টাকা লাভ পেল। তাহলে তারা প্রত্যেকে কত করে পাবে, দুজন মিলে 500 টাকা ভাগ পেয়েছে, তাহলে হাফ হাফ করে কত হবে, 250 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে 500 টাকা লাভ হয়েছে, দুজন ভাগ করে নিয়েছে, তাহলে কত করে পাচ্ছে, 250 টাকা করে প্রত্যেকে পাচ্ছে। পরেরটা দেখো কি বলেছে, পরের পেজে আমরা চলে যাব, 153 নম্বর পেজে। সরল করতে বলেছে একটা, 54 গুণিতক 7 মাইনাস তৃতীয় বন্ধনী 7 যোগ 50 বিয়োগ 3 5 যোগ 5 দ্বিতীয় বন্ধনী গুণিতক 8। তো এই গণিতটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, যেমন আছে গণিতটা তুললাম, এই প্রথম বন্ধনীর কাজটা করব, 5 আর 3 8, ঠিক আছে। এবারে কি করব দেখো না, এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব, 50 থেকে 8 বাদ দিলে 42। এবার এখানে গুণ আছে, যেহেতু গুণের কাজটা হবে, তাই না। 42-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে না, 336, এর সঙ্গে 7 যোগ 342,
কত হচ্ছে 342। আর 342 থেকে 378 যদি মানে 78 থেকে 342 যদি বাদ দিই অ্যান্সারটা কত হবে 36। তাহলে অতএব নির্ণয় সরল ফল কত পাচ্ছি 36। তাহলে সরলটা অ্যান্সার কত 36। পরের প্রশ্ন গড়টা। তো একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 144 বর্গমিটার। বাগানটিকে ঘিরতে কত বেড়া দিতে হবে? প্রতি মিটার বেড়া 8 টাকা খরচ হলে মোট কত খরচ হবে? তো দেখো ক্ষেত্রফল দিয়েছে 144, তাহলে ক্ষেত্রফল থেকে বাহু বার করবো কি? বাহুর দৈর্ঘ্য রুট অফ ক্ষেত্রফল, তাহলে 12 গুণিতক 12 সমান 12 মিটার, একটা বাহু দৈর্ঘ্য 12 মিটার। তাহলে পরিসীমাটা কত হবে? 4 গুণিতক বাহু, তাহলে 4 গুণিতক 12 সমান 48 মিটার। পরিসীমা কত হবে 48 মিটার। তাহলে দেখো মোট বেড়াইতে খরচ, তাহলে 48 মিটার তার পরিসীমা, আর 1 মিটারে বেড়াইতে খরচা কত 8 টাকা। তাহলে 48 মিটারে খরচ কত হবে? 8 গুণিতক 48, তাই না? তাহলে 48 মিটারে খরচ কত হবে না 8 গুণিতক 48। তাহলে কত হচ্ছে অ্যান্সারটা না 8 গুণিতক 48 করলে কত হচ্ছে না 384 টাকা। অ্যান্সার কত 384 টাকা। পরের গণিতটা দেখো, একটা ছক দিয়েছে যেটা দেখো যে পঞ্চম শ্রেণীতে এখানে দেখো এই গাছটা সমান 6 নাম্বার। তো বার্ষিক যে বিভিন্ন বিষয়ে পরীক্ষা হয়েছে সেই তথ্যগুলো থেকে পঞ্চম শ্রেণী পাঠরত ইমনের বার্ষিক পরীক্ষা বিভিন্ন বিষয়ে যে নাম্বার, বাংলায় পেয়েছে 48, অঙ্কতে পেয়েছে 42, ইংরেজিতে 39, ইতিহাসে 36, ভূগোলে 51, বিজ্ঞানে 30। বিজ্ঞানে সবচেয়ে কম পেয়েছে। তো এগুলোকে এই ছবিটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা করেছি এখানে প্রথমে বিষয় বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স। বাংলায় কত 48 মানে 4টে টানবো এবং একটা অর্ধেকের থেকে একটু বেশি করব। গণিতে পেয়েছে 42 মানে সেই 4টে করে আবার একটু, 39 মানে কি 3টে করে আর তার শেষে একটু মানে 4টে থেকে একটু কম হবে। 36 মানে কি 3টে থাকবে আর একটা হাফ থাকবে 36। তারপরে দেখো 51 মানে কি 5টা থাকবে আর একটা ছোট্ট থাকবে, আর 30 3টে থাকবে। তো এইভাবে ছবির মাধ্যমে আমরা তার বিষয়ে প্রাপ্ত নাম্বারগুলোকে প্রকাশ করলাম। ঠিক আছে, এইভাবে করতে হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 4-এর দাগের 3টে প্রশ্ন দিয়েছে। সরল কোণ ও সমকোণ কাকে বলে ছবি এঁকে দেখাও। তো দেখো এখানে আমরা ছবি এঁকে করেছি সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। এখানে ছবি আছে দেখো, কোণ এ ও বি 180 ডিগ্রি, এটা হচ্ছে সরল কোণ। সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণ। এখানে ছবি দেখো পি কিউ আর একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সরল কোণ আর সমকোণের ছবি এঁকে ব্যাখ্যা করলাম। পরের প্রশ্ন কি বলেছে, স্কেলের সাহায্যে 6.7 সেমি সরলরেখাংশ অঙ্কন করে নামকরণ করো। সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু বলতে কি বোঝো তা দেখাও। ঠিক আছে, তো দেখো আমরা করেছে প্রথমে এই 6.7 সেমি স্কেলের সাহায্যে টেনেছি এবং নাম দিয়েছি, অতএব এ বি সরল রেখাংশ 6.7 সেমি। সমরেখ বিন্দু যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাকে সমরেখ বিন্দু। দেখো একটা সরলরেখা অনেকগুলো বিন্দু এ বি সি ডি, একে সমরেখ বিন্দু বলে। অসমরেখ বিন্দু যখন অনেকগুলি বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাকে অসমরেখ বিন্দু বলে। ঠিক আছে, খদ্দাকেরটা লাস্ট প্রশ্ন, ঘনবস্তু কাকে বলে? চিত্র সহ 2টি উদাহরণ দাও। তো ঘনবস্তু কাকে বলে এটা আগেও আমি বলেছি, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিছুটা স্থান বা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। যেমন ইট, একটা ছবি দিতে বলেছে, দেখো ইটের একটা ছবি আঁকো তোমরা এরকম করে, ঘনবস্তুর ছবি 3D ছবি যেটাকে বলা হয়, এইভাবে। ঠিক আছে, ইটের একটা ছবি, বইয়ের একটা ছবি তোমরা আঁকবে, বাক্সের ছবি যদি আঁকতে পারো আঁকবে। তো আমি একটা ঘনবস্তুর ছবি আঁকলাম। ঠিক আছে, তাহলে 3টে ঘনবস্তু ইট, বই, বাক্স, ঠিক আছে, জ্যামিতি বক্স, এগুলো হবে ঘনবস্তু। তো ইতিমধ্যে দেখো আমরা 4 নম্বর স্কুলটা ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম। দেখাবে পরের ভিডিওতে 5 নম্বর স্কুলটা নিয়ে। দেখতে পাচ্ছ 5 নম্বর স্কুল আমি করিয়েছি, 5, 6, 7 সব রকম করা আছে। তো আমরা পরপর আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং ভালো লাগলে কমেন্ট করো। এবং আরেকটা কথা, যে আমি আরেকবার যে 2-এর দাগের 1 থেকে 1-এর দাগেরগুলো তো এখানে করে দেওয়া আছে, 2 দাগের 1 থেকে আরেকবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা তুলতে পারোনি এখান থেকে দেখে ভিডিওটা বন্ধ করে করে তুলে নেবে। দেখো 2-এর দাগের পরপর দেওয়া আছে, আমি আরেকবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কারোর সমস্যা না হয়। কেউ যদি ভুলবশত কোনো কিছু তুলতে না পারো তো শেষে দেখে নাও, একবার দেখে নিলে এখান থেকে পারবে।
আর তোমাদের বলা যে ফাইনাল পরীক্ষা ভালো করে পড়বে গণিতে, এখান থেকেই সমস্ত প্রশ্ন হবে, রায়মার্টিন থেকে বেশিরভাগ, কারণ এখানে প্রশ্নের ভ্যারাইটিসটা বেশি। বেশিরভাগ ছাত্রছাত্রী স্যারেরাও যে কোশ্চেন করে, আমিও যে আমার স্কুলে কোশ্চেন করি সেটাও ওই রায়মার্টিন থেকেই দেখে করি। তো তোমরা ভালোভাবে পরিষ্কারভাবে পড়বে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আমি চাইবো। ওইটা না, এটা তো 5 নম্বর স্কুল। তো সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 5 নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো, বীরভূম জেলা হাই স্কুল।